স্বর্ণালী, তোমার বয়স এখন কত? স্যার, আমার বয়স 15 বছর। তাহলে তুমি এত রাতে আমার ঘরে কেন? স্যার, আমার একটা রুমে ঘুমাতে আমার খুব ভয় হয়। তাই বলে তুমি আমার রুমে একই বিছানায় থাকবে? আমার ঘরে থাকতে তোমার অসুবিধা হবে না? না স্যার, আমার কোনো সমস্যা নাই। আপনি অনুমতি দিলে আপনার রুমে ঘুমাব। না স্বর্ণালী, তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। স্বর্ণালী আমার কথা শুনে কান্না করতে শুরু করে দিল। আমি তার কান্না দেখে অবাক হয়ে গেলাম। আমি সোনালীকে বললাম, দেখো, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। একদম খালি বাসা। কেন বুঝছো না? আমরা বড় হয়েছি। তুমি যাও, তোমার রুমে গিয়ে ঘুমাও। তখন স্বর্ণালী আরও জোরে কান্না শুরু করে দিয়েছে। আমি তার কান্না দেখে আমার রুমে থাকতে দিলাম। স্বর্ণালী কাঠে আর আমি সোফাতে ঘুমাতে গেলাম। কিন্তু রাত যখন গভীর হল তখন দেখলাম স্বর্ণালী আমার সোফাতে এসে পড়েছে। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম। কিন্তু এই রাতে স্বর্ণালী আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে বাকিটা গল্পতে বলছি। আমার নাম অনিল। আমি কলেজে পড়তাম। আমি পড়াশোনায় খুব ভাল ছিলাম। কিন্তু আমার বাড়ির অবস্থা ততটা ভাল ছিল না। আমাদের পরিবারে শুধু আমি আর আমার মাই ছিলাম। বাবা আমার ছোটবেলাতেই মারা যান। আমার মা লোকেদের কাপড় সেলাই করে অনেক কষ্টে আমাদের সংসার চালাতেন। আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্যের প্রয়োজন। তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশনি পড়ানো শুরু করব। এই কথাটা যখন আমি আমার স্যারকে জানালাম তখন স্যারের খুব ভাল লেগেছিল। তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। তার কারণে আমি টিউশন পেয়ে যাই আর পড়াতে শুরু করি। আমি দুপুর 3টার সময় ফ্রি হয়ে যেতাম। তারপরে বিকেল 4টা বাজলে ইসবার বাড়িতে গিয়ে তাদেরকে 1 ঘন্টা করে টিউশনি পড়াতাম। আমার মা খুব খুশি হয়েছিলেন, কারণ এর কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল। এভাবেই দিন চলতে লাগল। একদিন আমার স্যার আমাকে বলতে লাগল যে, বাবা, আমার একটাই মেয়ে, ক্লাস 10-এ পড়ে, তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয়। স্যারের কথা শুনে আমি খুব অবাক হয়েছিলাম, কেননা তিনি তো নিজে একজন টিচার। তিনি তো নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে আমার মেয়ে খুব দুষ্টু, আমার কাছে পড়তে চাই না। যদি তুমি আমার মেয়েকে লেখাপড়া করাও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতনও দেব। তার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম, কেননা আমি জানতাম তিনি খুব বড়লোক। তিনি অনলাইনে নিজের একটা বিজনেস চালান, যার কারণে তিনি আমাকে অনেক ভালো টাকা দিতে পারবেন। তাই আমি টিউশন পড়াতে রাজি হয়ে গেলাম। আমি স্যারকে বলে দিলাম যে, ঠিক আছে স্যার, 21 দিনের মধ্যেই আমি আপনাদের বাড়িতে চলে আসব। কিন্তু স্যার বললেন, তুমি আজ থেকে আমার মেয়েকে পড়ানো শুরু করো। যখন আমার কলেজ ছুটি হল তখন আমি স্যারের বাড়িতে চলে গেলাম। তিনি আমাকে ড্রয়িং রুমে বসালেন আর বললেন, আমি এখনই মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আমি 23 মিনিট অপেক্ষা করলাম। এরপরে তার মেয়ে যখন ড্রয়িং রুমে এল তখন তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কেননা সে এত সুন্দরী যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে যে বসে আছে সে কোনো মেয়ে না, যেন কোনো পরী। মেয়েটি আমার সামনে এসে বসে পড়ল। এর আগে আমি মেয়েদের সঙ্গে তেমন একটা কথাও বলিনি। আমি কিছুটা লাজুক টাইপের ছেলে। আমার মা আমার লালন পালন খুব ভালোভাবেই করেছিল, আর আমার কোনো বন্ধু ছিল না। এই কারণে খুব সম্মানের সহিত সেই মেয়ের সঙ্গে কথা বলতে লাগলাম। কিছু সময় ওকে পড়াতাম। তারপরে বললাম যে আজকের জন্য এতটুকু অনেক। এটা বলেই আমি বাড়িতে চলে এলাম। কিন্তু আমার মাথা এখনও ওই মেয়েটার ব্যাপারে চিন্তাভাবনা করছিল। মেয়েটার নাম স্বর্ণালী, অপরূপ সুন্দরী। ওকে দেখে মনে হচ্ছিল না যে দুষ্টু টাইপের হবে। কিছুদিন এভাবে ওকে পড়াতে লাগলাম। এরপর একদিন আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি কিছু না জানিয়ে স্বর্ণালীদের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে আমি স্বর্ণালীকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে, কিন্তু যখন আমাকে দেখলে তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল। কিছু সময় পরে আমার কাছে পড়তে চলে এলো। সে বলল, আমার সামনে টেস্ট পরীক্ষা আছে, আর ওকে বললাম যে এই টেস্টে তোমার খুব ভালো নম্বর পাওয়া উচিত, কেননা আমি তোমাকে খুব ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছি। আমার কথা শুনে বলতে লাগল, না স্যার, আমার বায়োলজি খুব কঠিন লাগে। আমি খুব একটা ভালো নম্বর পাব না, কিন্তু পাশ করে যাব। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু ওকে বললাম, চলো ঠিক আছে,
কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে? তখনও বলতে লাগল, তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। ওর কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ঠিক আছে, যদি তুমি ফিল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে ও টেস্টে ফেল করে আর আমি ওকে কোনো শাস্তি দিতে পারি। কেননা জানি না, আমার স্বর্ণালীকে রাগাতে খুব ভাল লাগত। তারপর একদিন ভগবান আমার কথা শুনে নিলেন, আরও টেস্টে ফেল হয়ে গেল। আমার মন খুশিতে নাচতে লাগল। কিন্তু আমি কপট রাগ নিজের মুখের উপর ছড়িয়ে স্বর্ণালীকে বলতে লাগলাম, এটা তুমি কি করে ফেলেছ? আমি তোমাকে এত ভালোভাবে পড়িয়েছি, কিন্তু তবু তুমি টেস্টে ফেল করে গেলে। ও বলতে লাগলো, স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি। কি করব, আমার বায়োলজি খুব কঠিন বলে মনে হয়। ওর সরল মনে আমাকে বলল। আমি তাকে বললাম, তোমাকে আগেই বলেছিলাম, মনে আছে? ও বলতে লাগলো, আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্ট ভালোভাবে না দিই আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন। আমি ওকে বললাম, ঠিক আছে, তাহলে তোমার কি শাস্তি চাই? ও বলতে লাগল, আপনি আমাকে যে শাস্তি দেবেন। আমি একজন দিকে তাকালাম। আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই। আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল আর তার সৌন্দর্যতা দেখে আমার মন বিগড়তে লাগল। অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল, যেন আমার উপরে শয়তান ভর করেছে। আমি ওকে আস্তে করে বললাম, ঠিক, তুই এদিকে আসো, আমি তোমাকে শাস্তি দিতে চাই। স্বর্ণালী খুবই সরল মনে আমার কথা মেনে নিল। আমার পাশে এসে বসে পড়ল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স এখন কত? ও বলতে লাগলো যে আমার বয়স 15 বছর। স্বর্ণালী 15 বছরের আর আমি 21 বছরের। আমি ওকে বললাম, আমি তোমাকে যে শাস্তি দেব তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দেবে? ও বলতে লাগলো, না স্যার, আমি আমার শাস্তির কথা কেন বলবো? যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরও রেগে যাবে। কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি। আমি চুপ করে রইলাম। আমার মাথায় বাজে চিন্তা আসছিল, কিন্তু আমার মনে এটা করতে আমাকে নিষেধ করেছিল। কোথাও না কোথাও আমার মায়ের দেওয়া শিক্ষা আর সমাজ সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না, আমি আজকে তোমাকে সাজা দেবে না, কিন্তু এর পরে যদি তুমি কখনো কোনো পরীক্ষা এরকম কোনো ভুল করো আর ফেল করে যাও তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব। আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। এই কথা শুনে ও খুব খুশি হয়ে গেল আর আমি আবার ওকে লেখাপড়া করতে লাগলাম। একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন রাস্তায় স্যারের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি স্যারকে বললাম, স্যার আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসব তখন আপনারা আমাকে যা বলার আছে সেটা বলে দিবেন। এভাবে আমি বিকেলে স্যারের বাড়িতে গেলাম, কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে স্যার বলতে লাগলেন, আমি তোমার সাথে স্বর্ণালীর ব্যাপারে কথা বলতে চাই। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে সোনালীকে নিয়ে আমার সাথে কথা বলবেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে অনিল, আমি চাই স্বর্ণালী কয়েকদিন তোমাদের বাড়িতে থাক। স্যার এই কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান। স্যার বলতে লাগলেন, অনিল, আমি তোমাকে খুব বিশ্বাস করি, তুমি খুব ভালো ছেলে, তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকুক। কেননা কিছু কাজে আমার শহরের বাইরে যেতে হবে, কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের মেয়েকে রেখে যেতে পারি। আর ওর পরীক্ষাও চলছে। আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও, সেই কারণেই ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে। তোমাদের বাড়িতে তোমার মা আছে, তিনি এর খেয়াল রাখতে পারবে। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব। যাই হোক, আমি স্যারকে বলে দিলাম যে এর কোনো ব্যাপার না, আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পড়িয়ে দেব। কিন্তু ভিতরে ভিতরে আমার মন খুব দুঃখ করছিল। আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি স্বর্ণালীকে আমাদের বাড়িতে দেখেও কিভাবে আমার মনকে আটকে রাখব। এত সুন্দরী মেয়ে আমার বাড়িতে থাকতে চলেছে। তারপরে আমি মায়ের কথা ভাবলাম, তিনি তো বাড়িতে থাকবেন, আমি ওকে আমার মায়ের কাছে ঘুমোতে দেব। এটা ভেবেই আমি স্যারকে হ্যাঁ বলে দিলাম। এরপরে স্যার স্বর্ণালীকে তাড়াতাড়ি রেডি হতে বললেন। স্বর্ণালী নিজের সাথে একটা ছোট ব্যাগও নিয়েছিল। স্বর্ণালী খুব খুশি হয়েছিল।
স্যার স্বর্ণালীকে বলতে লাগলেন, দেখ, তুই তো টিচারকে বিরক্ত করবি না। ইনি তো কে পড়াবে না রে না, আর মা তোর খেয়াল রাখবেন। আমি এদের উপর খুব ভরসা করি। কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই টিচারকে বিরক্ত করবি। এই কারণেই আমি চাই তুমি তাকে বিরক্ত করবে না, আর পড়াশোনা ঠিকভাবে করিস। স্বর্ণালী বলতে লাগল, ঠিক আছে বাবা, স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেবে না, আর স্যারকে বিরক্ত করব না। এভাবেই আমি সোনালীকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। আমার কাছে কোনো গাড়ি তো ছিল না। আমি আমার মোটর সাইকেলের পিছনে স্বর্ণালীকে বসিয়ে ওর ব্যাগ, স্বর্ণালীকে মোটর সাইকেলে করে বাড়িতে নিয়ে আসলাম। মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন। আমি মাকে সমস্ত কথা বললাম। মা আমাকে বললেন, এদিকে আয় বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি মায়ের রুমে গেলে মা বলতে লাগলেন, বাবা তুমি এটা কি করে ফেলেছিস? তুই জানিস তোর কাকাতো বোনের বিয়ে আছে, যেখানে আমাকে যেতেই হবে। তারা অন্য শহরে থাকে, তাই আমি 4-5 দিনের আগে সেখান থেকে আসতে পারবো না। আর এদিকে তুই এখন স্বর্ণালীকে নিয়ে এসে পড়েছিস। ও একা এখানে থাকবে কিভাবে? মায়ের কথা শুনে ভাবলাম, আমি তো ভুলে গেছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে। এখন আমি কি করব? আমার খুব অদ্ভুত লাগছিল। কিন্তু আমি মাকে বললাম, তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো। এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে স্বর্ণালীকে আবার ফিরিয়ে রেখে আসা, কেননা স্বর্ণালীর বাবা এতক্ষণে চলে গেছেন। আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দিই, তাহলে স্যারের খুব খারাপ লাগবে। তাই একটা কাজ করি যে তুমি সেই বিয়েতে যাও, আর আমি স্বর্ণালীকে দেখে রাখব। ও খুব ভালো মেয়ে, আমার কোনো অসুবিধে হবে না। মা বলতে লাগলেন, না না, এটা কোনো মতেই করা যাবে না। পাড়ার লোকেরা বিভিন্ন কথা রটাবে। আমি মায়ের কথা শুনে রেগে গিয়ে বললাম, মা তুমি কবে থেকে পাড়ার লোকের কথা বিশ্বাস করতে শুরু করেছে? তুমি তো জানো আমার চরিত্র কেমন। তোমার কি নিজের ছেলের উপর বিশ্বাস নেই? তুমি এটাই করো যে তুমি বিয়ে বাড়িতে যাও আর সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায়। মায়ের আমার উপর বিশ্বাস ছিল, তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন। এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে স্বর্ণালী ছিল। আমাকে জিজ্ঞেস করতে লাগল, স্যার আপনার মা কোথায় গেছেন? আমি ওকে মিথ্যে বললাম। রাত্রি হতে হতেই তিনি চলে আসবেন। আমি ওকে কিছুই বললাম না, শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন, তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি স্বর্ণালীকে লেখাপড়া করাতে লাগলাম। আমি ওকে বায়োলজি ভালোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু ও কিছু বুঝতে পারল না। ও বলতে লাগলো, স্যার কালকে তো ছুটি আছে, তাই আমাকে স্কুলে যেতে হবে, তাই না? এরপর এটুকু আপনি আমাকে কালকে পড়িয়ে দেবেন। তখন আমার মনে পড়ল, হ্যাঁ কালকে তো ছুটি আছে, তাই আমাকেও কলেজে যেতে হবে না, কেননা আমাদের কলেজও বন্ধ। রাতের খাওয়া দাওয়ার পরে আমি সোনালীকে বললাম, এখন তুমি ঘুমিয়ে পড়, কালকে ছুটি আছে, তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সব কিছু পুড়িয়ে দেব। স্বর্ণালী বলতে লাগল, ঠিক আছে স্যার। আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম, ও চলে গেল। কিন্তু হঠাৎই ও বলতে লাগল, স্যার আপনার মা তো এখনো এলেন না, তিনি কোথায় আছেন? আমি অনেক বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাতে এসে পড়বেন, তিনিই কাছে গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ও আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু ভিতরে ভিতরে আমি অস্থির ছিলাম। আমার এখন মনে হচ্ছে যে আমার এরকম করা উচিত হয়নি, আমার ওকে মিথ্যা বলা উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য ছিলাম, কারণ আমি চাইতাম না যে ও জানতে পারুক যে এই বাড়িতে আমরা দুজনে আছি, আর ওর মনে আমার জন্য একটা বাজে ধারণা তৈরি হোক। ও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তখন আমিও আমার রুমে শুয়ে পড়লাম। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ মাঝরাতে আমার মনে হলো যে আমার রুমের দরজা যেন খুলে গেল। ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু আমার মনে হলো যে কেউ আমার বিছানায় শুয়ে পড়েছে। এসব ভেবে আমার খুব ভয় লাগছিল, কিন্তু হঠাৎ আমার স্বর্ণালীর কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি করে আমার ঘরের হালকা লাইটটা অন করে দিলাম, কিন্তু যখনই আমার নজর স্বর্ণালীর উপর পড়ল, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বিছানায় স্বর্ণালী শুয়েছিল। আমি বললাম, স্বর্ণালী এটা কেমন ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? নিজের ঘরে যাও। ও বলতে লাগলো, স্যার খারাপ কিছু মনে করবেন না, কিন্তু আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যাস নেই। আমি কখনো একলা ঘুমাইনি।
আমি বাবার ঘরে ঘুমাই। আমার যদি ভুল না হয় তাহলে আমি এটাও জানি যে এই বাড়িতে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আমি কি করব? আমার একলা ঘরে ভয় করে। আমি একা ঘুমোতে পারি না। সেই কারণেই আমি আপনার রুমে চলে এসেছি। ওর কথা শুনে মনে হচ্ছিল এ কেমন মেয়ে যে আমার ঘরে থাকতে লজ্জা করছে না। আমি ওকে বললাম, স্বর্ণালী, তুমি এতটা ছোট না যে তুমি বুঝতে পারবে না। এখন কি আমার তোমাকে এটা বোঝাতে হবে যে আমাদের দুজনের এক ঘরে থাকা সম্ভব না? ও বলতে লাগল, আমি জানি, কিন্তু আমি কখনো একলা ঘুমাইনি। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার খুব ভয় করছে। তাই আমি খুব বাধ্য হয়েই আপনার ঘরে এসেছি। আমি ভেবেছিলাম একা ঘরে ঘুমোব না, বরং চুপচাপ শুয়ে পড়ি। এটা বলেও কান্না করতে শুরু করে দিল। ওর কান্নার আওয়াজ আমাকে অস্থির করে দিল। আমি বললাম, আচ্ছা চুপ করো, আমি কোনো উপায় বের করতে চেষ্টা করছি। কিন্তু আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কম্বল বের করে ওর শোয়ার জায়গা আমার বিছানা থেকে কিছুটা সাইডে মেঝেতে করে দিলাম। ওকে বললাম যে তুমি এখানে ঘুমাও, আর আমি বেডে ঘুমিয়ে পড়েছি। তারপর গভীর রাতে আমি যখন ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন আমার কিছুতেই ঘুম আসছিল না। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম। মাঝরাতে হঠাৎ দেখলাম স্বর্ণালী আমার সোফায় চলে আসছে। আমি কিছুই বললাম না। সে ভাবছে আমি হয়তো ঘুমিয়ে আছি, কিন্তু আমি ঘুমাইনি। স্বর্ণালী তখন আমার সাথে এমন করেছিল যেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। একটা 15 বছরের মেয়ে তার নিজের সম্মানটা নষ্ট করে দিল। আমার তখন হুঁশ ছিল না, কারণ জীবনের প্রথম আমি কারো সাথে এমন আচরণ করেছি। এরপর থেকে আমি স্বর্ণালীকে ভুলতে পারছি না। আমি স্বর্ণালীকে অনেক ভালোবেসে ফেলেছি। বিয়ের আগেই তার সাথে আমার